তিমির দোলনা থেকে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছে। তখন অন্তর এসেছিল তিমিরদের বাড়িতে। অন্তর রুমে গিয়ে তিমিরকে না পেয়ে বাড়ির কাজের মহিলার কাছ থেকে জানতে পারে যে তিমির বাগানে আছে, তাই সে সেখানে তিমিরের সাথে দেখা করতে আসে আর তিমিরকে অভিনন্দন জানাতে আসে। কিন্তু বাগানে এসে অন্তর দেখতে পায় যে তিমির মাটিতে বসে আছে আর একা একাই বিটবিট করেছে। অন্তর আস্তে আস্তে তিমিরের দিকে এগোতে থাকে। তখন অন্তর শুনতে পায় যে তিমির বলছে, শালার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার সাথে কেন যে সব সময় এসব ঘটে যায় কে জানে। ভালো মানুষ বসে আছি দোলনাতে, কখন যে দোলনার উপর উঠে দাঁড়িয়ে গেছি একমাত্র আল্লাহই জানে। আমার মনে হয় শয়তান আমাকে নাড়ে না, আমি শয়তানকে নাড়ি। দূরবাল কিছু ভালো লাগে না, এখন আমি উঠব কিভাবে? এখানে তো কেউ নেই ও যে আমাকে সাহায্য করবে। তখনই পেছন থেকে অন্তর বলে ওঠে, আরে হয়েছে হয়েছে, আর চিন্তা করিস না। তুই যে শয়তানকে নেড়েছিস না, শয়তান গিয়ে সেটা আমাকে খবর দিয়েছে, তাই তোকে সাহায্য করতে চলে এসেছি। এসব বলে অন্তর হা হা করে হাসতে থাকে। তিমির বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি কখন এখানে আসলে অন্তর ভাই? আর এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে। একটা মেয়ের কত পার্সোনাল কথা থাকতে পারে, তুমি জানো কাজটা তুমি মোটেও ঠিক করনি। বসে বসেই কোমরে হাত দিয়ে শাসানোর মতো করে তিমির কথাগুলো অন্তরকে বলতে থাকে। অন্তর তখন বলে, তোর যে কি সব পার্সোনাল কথা আছে সে আমার সব জানা আছে, সারাদিন তো ভূত পেতের সঙ্গে পার্সোনাল কথা বলিস, আর সময় পেলে শয়তানকে নাড়িস, সেসব তো শুনলামই। এসব শুনে আর অন্তরের মুখে দুষ্টু হাসি দেখে তিমির মুখ ভেঙচি কেটে বলে, তুমি যাও এখান থেকে, আমার কোনো সাহায্য চাই না, আমি একাই উঠতে পারব। অন্তর গিয়ে দোলনার সাথে হেলান দিয়ে দাঁড়াই আর বলে, যেচে পরে হেল্প করতে চাইলাম তো, তাই এত বড় বড় লেকচার দিচ্ছিস? আসলেই মানুষ ঠিকই বলে, নিজের ভালো করতে নেই। অন্তরের ভুলভাল ডায়লগ শুনে তিমির বলে, অন্তর ভাই, ওটা নিজের ভালো নয়, অন্যের ভালো করতে নেই। অন্তর বলে, কথা আমি ঠিকই বলেছি তো, যদি মাথায় ঘিলু থাকত তাহলে বুঝতিস। এখন বেশি বকবক না করে একদম চুপ করে থাক। তাই বলে অন্তর তিমিরকে কোলে তুলে নেয়। কাজটা অন্তর এতটাই দ্রুত করেছে যে তিমির কিছু বুঝে উঠতে পারেনি। তিমিরকে কোলে নিয়ে অন্তর বাড়ির ভেতরে যেতে থাকে। তখন তিমির বলে, কি করছো অন্তর ভাই, আমাকে নামাও, আমি একাই হেঁটে যেতে পারবো। এসব বলে তিমির ছটফট করতে থাকে। অন্তর তখন বলে, একটু স্থির হতে পারিস না, তাই না? একদম চুপ করে থাক, না হলে কিন্তু এখানেই ফেলে দেব। দোলনা থেকে পড়ে যদি কোমর নাও ভেঙে থাকে, এখন আমার কোল থেকে পড়লে কিন্তু কোমরটা ভাঙবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বলছি একদম চুপ থাক। তিমির তখন আর কোনো কথা বলে না, আর মনে মনে ভাবে, তুমি এত বেরসিক কেন অন্তর ভাই? কোলে নিয়েছ ঠিক আছে, কোথায় একটু ভালো করে বলবে যে তোকে কোলে নিতে আমার ভালো লাগে তাই নিয়েছি, তা না কখন থেকে শুধু বকে যাচ্ছে। অন্তর তখন বলে ওঠে, সময় হোক, আমি রসিক না বেরসিক সেটা সুদে আসলে বুঝিয়ে দেব। তিমির তখন বলে, সঙ্গে কি জিন টিন নিয়ে ঘোরো নাকি? না হলে তুমি আমার কথা কি করে শুনলে? অন্তর তখন বলে, এত জোরে জোরে ভাবলে তোর মনের কথা যে কেউ শুনতে পাবে? আর আমি তো স্পেশাল, তুই আসতে ভাবিস আর জোরে ভাবিস, সবকিছুই আমার নখ দর্পণে বুঝেছিস। আর দিনের কথা বলছিস, সেটা তো আমি সঙ্গে নিয়ে ঘুরি না, কিন্তু এই যে এখন কোলে নিয়ে ঘুরছি। তিমির রাগে গজ গজ করতে করতে বলে, কি বললে তুমি? আমি জিন? নামাও আমাকে, এক্ষুনি আমাকে কোল থেকে নামাও। তখন তিমিরকে সোফাতে বসিয়ে দিচ্ছিল অন্তর, আর তিমির ছটফট করছিল বলে অন্তর কিছুটা তিমিরের উপর ঝুঁকে পড়ে ব্যালেন্স করতে না পেরে সেই মুহূর্তে বাড়িতে ঢুকছিল আঞ্জুমান আরা। তিনি বাড়িতে ঢোকার সময় অন্তর ও তিমিরকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে বিরক্তিতে চোখ মুখ খিচে নিয়ে চিৎকার দিয়ে বলে ওঠেন, কি হচ্ছে এখানে এসব? ততক্ষণ তিমির আর অন্তর অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়েছিল। হঠাৎ আঞ্জুমান আরার চিৎকার শুনে অন্তর দ্রুত উঠে দাঁড়ায়। তিমির ও নিজেকে সংযত করে নিয়ে মামনির দিকে তাকিয়ে বলে, মামনি, তুমি যা ভাবছ তেমন কিছু নয়। আসলে অন্তর ভাই তো আমাকে। তিমিরকে কোনো কিছু বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দেয় আঞ্জুমান আরা। আর অন্তরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বিষয়টা কি সেটা আর আমাকে এক্সপ্লেন করতে হবে না, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অন্তরকে শাসিয়ে আঞ্জুমান আরা বলেন, ফার্দার যেন আমি তোমাকে আমাদের বাড়িতে আর না দেখি। শিশিরকে আমি ম্যানেজ করে নেব। আর হ্যাঁ, আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, বামন হয়ে কখনো চাঁদের দিকে হাত বাড়িয়ে না। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মোটেও ভালো নয়, এতে মনটা তোমারই ভাঙবে। তুমি শিক্ষিত ছেলে, আশা করি আমার কথা বুঝতে পেরেছ।
তিমিরের দিকে তাকিয়ে আঞ্জুমান আরা বলেন, তিমির, তোমার লজ্জা করে না? এরকম একটা কাজ তুমি কি করে করলে? আমি ভেবেছিলাম যে শিশির ঠিকই বলেছে, তুমি এখনো ছোট, তাই তোমার বিয়েটা আরও কয়েক বছর পরেই দেব, কিন্তু এখন তো দেখছি আর দেরি করা ঠিক হবে না। আমার শাহরিয়ারের বাবার সঙ্গে আগে কথা হয়েছে, আমাদের দুই পরিবারই এই বিয়েতে রাজি। কতদিন পার্টিতে তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্টই আমি করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে। এখন আল্লাহর রহমতে তুমি সুস্থ আছো, তাই আমি আর দেরি করতে চাই না, যত দ্রুত সম্ভব এই শুভ কাজটা আমি শেষ করতে চাই। এসব শুনে তিমিরের চোখ দিয়ে হু হু করে জল পড়তে থাকে, সে মুখে আর কোনো কথাই বলতে পারে না। অন্তরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে শুধু চোখের পানি ফেলতে থাকে তিমির। তিমিরের চোখের পানি দেখে রাগে অন্তরের দুই চোখ লাল রক্তবর্ণ ধারণ করে। অন্তর হাত মুষ্টিবদ্ধ করে নেয়, হাতের রগগুলো যেন ফেটে বেরিয়ে আসবে এমন মনে হচ্ছিল। মুহূর্তের মধ্যে যেন অন্তরের চেহারাটা অন্যরকম হয়ে যায়। আঞ্জুমান আরা আবার অন্তরকে ধমকের স্বরে বলে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে কি করছ? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, এই বিষয়ে শিশির যেন কোনো কিছু না জানে, তাহলে কিন্তু ফলাফলটা ভালো হবে না। অন্তর অনেক কষ্টে নিজের রাগটাকে দমিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। একবার শুধু তিমিরের চোখের দিকে তাকায়, তিমিরের দুচোখ ভরা অশ্রু অন্তরের হৃদয়টা যেন ছিন্নভিন্ন করে দিচ্ছিল। অন্তর সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আঞ্জুমান আরা বলে ওঠে, কি ও হ্যাঁ, আর একটা কথা। সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, নিজ দায়িত্বে এসে এক পেট খেয়ে যেও। তাই বলে একটা বিকৃত হাসি দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছিল যে অন্তরকে অপমান করতে পেরে যেন তিনি অনেক স্বস্তি পেয়েছেন। কারণ অনেক আগে থেকেই তিনি অন্তরকে সহ্য করতে পারেন না। একমাত্র শিশিরের কথা ভেবে এতদিন মুখ ফুটে কিছু বলতে পারেননি। আজ চোখের সামনে এরকম অন্যায় অশ্লীলতা দেখে তিনি কিছুতেই মুখ বুজে থাকবেন না। অন্তর আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, গটগট করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। আঞ্জুমান আরা তিমিরের দিকে চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান নেন। তিমিরের খুশিটা যেন মুহূর্তের মধ্যেই উবে যায়। আনন্দ ভরা চোখ দুটো অশ্রুতে ভরে ওঠে। এরই মাঝে শিশির তিমিরকে অনেকবার ফোন করেছে, কিন্তু তিমির ফোন রিসিভ করেনি। সময় পরিবর্তনশীল, ঠিক তেমনি সময় যেকোনো মানুষকে ও বদলে দিতে সক্ষম। আসলে সময়ের সাথে সাথে মানুষের স্বভাব, চরিত্র, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই পরিবর্তন হয়ে যায়। সময় মতো ভাগ্য যদি মানুষের সহায় হয়, তাহলে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। আর যদি সময় মতো ভাগ্য মানুষের সহায় না হয়, তাহলে জীবনে দুর্ভোগ দুর্দশা কাটিয়ে ওঠা বড়ই কঠিন। এখন সময় ঘড়ির কাঁটায় 8:57। শিশির এখনও বাড়ি ফেরেনি। শিশির আজ অনেক ব্যস্ত, কারণ তার একমাত্র বোনের রেজাল্ট দিয়েছে আজ। আর তিমির গোল্ডেন এ+ পেয়েছে। শিশির তো তার বন্ধু অন্তরকে নিয়ে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছে। অন্তর তিমিরদের বাসা থেকে বের হয়ে তার বাইকটা নিয়ে অনেক স্পিডে বাইক রাইডিং করছিল, কিন্তু কিছুতেই তার রাগটা কমাতে পারছিল না, আর বারবার তিমিরের অশ্রু ভেজা মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। ফাঁকা রাস্তায় অন্তর বাইকের স্পিড আরও বাড়িয়ে চিৎকার করছিল। কিছুক্ষণ পর অন্তর একটা নদীর ধারে আসে। এই জায়গাটার তার অনেক পছন্দের। যখনই তার মন খারাপ থাকে তখন সে এখানে চলে আসে। সে অনেকক্ষণ নদীর ধারে বসে থাকে, এক দৃষ্টিতে জল রাশির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। বিরক্তি নিয়ে হলেও অন্তর ফোন